তো বন্ধুরা, আজকে ম্যাথামেটিক্সের এবিটি এর 18 নম্বর পেজ অর্থাৎ ফার্স্ট ম্যাথ যেখান থেকে শুরু হচ্ছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তোমরা দেখো, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা যাদের, অবশ্যই তাদের উপকারে আসবে। এরকম টাইপেরই কোশ্চেন হবে পরীক্ষাতে। ঠিক আছে, চলো। কে তোরা রেডি? একদম। ঠিক আছে বন্ধুরা, আমি সলভ করবো অঙ্কগুলো এখানে। আমার ছাত্রছাত্রীদেরকেও বোঝাবো, আচ্ছা তোমার সাথে তোমাদেরকেও বলছি, তোমরাও দেখো। যদি না বুঝতে পারো তাহলে বলবে কমেন্টে। দেখা যাক ফার্স্ট অঙ্কটা নাকি। শুরু করি। 18 নম্বর পেজ, এ বি টি এ, পেজ 18, ম্যাথ। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখ। যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে, তাই তো? কোনো মূলধন বলছে 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হবে, তাই তো? তাহলে মূলধনটাকে এইখানটাতে 1 নম্বর একের দাগের, হ্যাঁ না, একের দাগের 1। তো কি লিখবো দেখ, ধরি মূলধনটাকে কত ধরবো, পি টাকা ধরি। পি টাকাটা হচ্ছে কি আমার আসল বা মূলধন, যাই বলি না কেন। হ্যাঁ, তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, তাই না? তার মানে সুদাসল কত টাকা হবে? সুদাসল সমান 2p টাকা, দ্বিগুণ হচ্ছে না, 2p টাকা। আচ্ছা দেখ, সুদাসল মানে কি, সুদ প্লাস আসল। আর আসল কত, এটা তো আসল। তাহলে আসল হচ্ছে কত টাকা, পি টাকা। আসল পি টাকা, সুদাসল 2p টাকা, তাহলে এখান থেকে সুদ পেয়ে যাবো না? তাহলে সুদ সমান হবে 2p মাইনাস পি, সমান কত হবে, পি টাকা। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের সুদ। এবারে সময় কিছু বলছে, হ্যাঁ সময়টা বলে দিয়েছে 10 বছর, তাই না? সময়টা দিয়েছে কত, সময় টাইম, সময় টি সমান কত দিয়েছে, 10 বছর। 10 বছর দিয়েছে না? তাহলে আমরা সূত্র কি জানি, আই সমান পি টি আর বাই 100। তাহলে দেখ আই মানে সুদ, এখানে সুদ কত টাকা, পি টাকা। তাহলে পি ইজ ইকাল টু, দেখ আসল তো পি টাকাই, তাহলে পি করতে পি ইন্টু টি টাইমটা কত, 10 বছর। 8টা বার করবো, আর কে আর রাখলাম বাই 100। সমান চিহ্নের উপরে উপরে কাটতে পারি, দেখ পি আছে মানে নিচে 1 আছে, কিছু নেই। তাহলে উপরে সমান চিহ্নের উপরে উপরে পি পি কাটলাম। আচ্ছা, এখানে এই উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এই পাশে থাকবে আর বাই 10, আর বাই 10, এই পাশে কিছু নেই মানে 1 আছে। তাহলে কোনাকুনি গুণ কর, আর ইজ ইকাল টু কত, 10 একে 10%। তাহলে আর এর মানটা বেরিয়ে গেল কত, 10%। তাহলে বার্ষিক সুদের হারটা, হ্যাঁ না, সুদের হার কত বেরোলো, আর পার্সেন্ট কত নম্বর, 10%। কত নম্বর অপশন, অপশন বি, বি। ঠিক আছে, তারপরে 2 দাগের অঙ্কটা। নেক্সট 2 দাগের অঙ্কটাতে কি বলেছে, 2 দাগের অঙ্কটাতে বলেছে, কোথায় গেল 2টা, এই তো স্যার দেখতে পাচ্ছি না, যে 2 2 2 2 যে 2 বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, তাই তো? অপশন এ বলছে সি সমান এইটা, সি সমান এইটা, প্রত্যেকটাতে সি এর মান বলছে, হ্যাঁ না, সি এর মান বার করতে বলেছে। তাহলে সমীকরণের বীজদ্বয় সমান বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, একটা দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার, দেখ এ এক্স স্কোয়ার প্লাস কি দেওয়া আছে, বি এক্স প্লাস সি সমান কত দেওয়া আছে, 0, তাই তো? তো এই সমীকরণের যদি বীজদ্বয় সমান হয়, হ্যাঁ না, সমীকরণের বীজদ্বয় সমান, দ্বিঘাত সমীকরণে যখন করেছিলাম বলেছিলাম বীজদ্বয় সমান হলে কি হয়, বীজদ্বয় যদি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি হয় রে, 0 হয়ে যায় না? বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হবে, 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 হয়
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বি স্কোয়ার সরি 4ac-টাকে রেখে দিয়ে পাশে -4ac থাকবে। তাহলে এই বি স্কোয়ারটা যদি সমান চিহ্নের এ পাশে আসে কি হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে উভয় পাশের মাইনাস মাইনাস কাটবো। তাহলে এখান থেকে সির মান কত হবে বি স্কোয়ার বাই এই 4 এটা সি এর সাথে গুণে ছিল ভাগে চলে যাবে তাই না। তাহলে কত হবে 4a। তাহলে সির সমান কত বেরাবে বি স্কোয়ার বাই 4a। কত নম্বর অপশানে আছে? আচ্ছা এটা সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। হ্যাঁ অপশন ডি। অপশান ডি হয়েছে। তাহলে মনে রাখবি এটা, হ্যাঁ, যে বীজদ্বয় যখন সমান হবে তখন কি হবে, বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। হ্যাঁ, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে সি এর মানটা। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরের কোশ্চেনটা উল্টা, বইটা উল্টে গেছে। এদিকে বইটা নিয়ে 3-এর দাগ না, 3-এর দাগ একটা লম্ববৃত্তাকার 3-3-3 এইটা একটি লম্ববৃত্তাকার, এই যেটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি হলে, হ্যাঁ না 15 সেমি, ও ভূমির ব্যাস বলছে 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, তাই তো? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, বইটা সর করে দে। 3-এর দাগ দেখ, লম্ববৃত্তাকার শঙ্কু মানে কেমন হয়? শঙ্কু এরকম হয় না, শঙ্কুর অঙ্ক তো সব হয়ে গেছে না। এটা শঙ্কু, সরি এইটা শঙ্কু। তা শঙ্কুর এই যে পুরোটা দেখ, এটা এটা তো ভূমি, শঙ্কুর ভূমি এটা, তো ভূমির ব্যাসার্ধ এটা, তাহলে ব্যাস পুরোটা, ভূমিটা তো বৃত্তাকার, তাহলে এটার ব্যাস এইটা, হ্যাঁ না, এটা দেওয়া আছে কত 16 সেন্টিমিটার, তাই না? তাহলে ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে, ব্যাসের অর্ধেক হয় না ব্যাসার্ধ, তাহলে কত হবে 8 হবে, 8 সেমি। তাহলে এটা বেরিয়ে গেল আর এর মানটা 8 সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে? তির্যক উচ্চতা এইটা, তাই তো? এটাকে বলা হয় উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত দেওয়া আছে? 15 সেমি, তাই না? তাহলে এটা দেওয়া আছে কত 15 সেমি। এখান থেকে বার করতে কি বলছে? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পাই আর এল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভুলে গেছো? হ্যাঁ ইয়েস। ইয়েস, পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে? পাই আর ইন্টু এল, হ্যাঁ না? তো এত বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে দেখ এখানে পাইয়ের মানটা অপশানে দেখ, পাই কি পাইকে রেখেছে না পাইকে ভেঙেছে? পাই আছে, তাহলে পাইকে আমরাও রেখে দিব, হ্যাঁ না? তাহলে পাই করতে পাই রাখলাম, আর মানে ব্যাসার্ধ 8 ইন্টু এল মানে কত 15, এগুলোকে গুণ করে দেয়, 15 আসতে কত বল দেখি 120 পাই, হ্যাঁ না? পাইকে পাই রাখলাম, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। কত নম্বর অপশান? অপশান নাম্বার সি। বুঝতে পারলি? তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানলে কিন্তু অঙ্কটা হয়ে যায়, হ্যাঁ না? 3 নম্বর অঙ্ক হয়ে গেল। তারপর 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 2 cos থ্রি থিটা সমান 1 হলে থিটা এর মান কত হবে, তাই তো? 2 cos 3 থিটা সমান 1, 4-এর দাগ না রে? দেখো এটাকে কিভাবে করা যায় বলতো, কি বলা আছে? 2 cos 3 থিটা সমান 1, তাই তো? 1 হলে থিটার মান কত হবে, তাই তো? তাহলে এক কাজ করতে পারি, দেখ এদিকে দেখ ভালো করে, তোমরাও দেখো। 2 cos 3 থিটা সমান 1, তাহলে এখান থেকে দেখ আমরা লিখতে পারি cos 3 থিটা সমান কত হবে? এই দুইটা গুণে ছিল, সমান চিহ্নের পাশে নিয়ে আসলে কি হবে? 1/2। 1/2 cos কত মান বলতো? cos 3 থিটা, cos কত ডিগ্রির মান? হাফ, cos 60 ডিগ্রির মান, তাই না? cos 60 ডিগ্রি, তাহলে বা উভয় পাশ থেকে cos cos কাটতে পারি, তাহলে কত থাকবে 3 থিটা, তাহলে 3 থিটা ইজ ইকাল টু কত হবে? 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকাল টু কত হবে? 60/3, কাটাকাটি করো, 3 2 6, তাহলে এখান থেকে থিটার মান কত বেরাবে?
20 ডিগ্রি হলো অপশন নাম্বার সি। অপশন সি হয়েছে। দেখি তোর সেই কোনটা দেখি একটু, ওইটা নয় তোর যে হয়েছে। তারপরের কোশ্চেনটা দেখ, তাহলে অপশান কত নম্বর হলো? এটা সি, হ্যাঁ না, এই যে 20 ডিগ্রি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি না, ও কেন্দ্রীয়, এই যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, তাই তো? আচ্ছা, যদি ও বি সমান 5 সেন্টিমিটার এবং ও এ সমান 13 সেন্টিমিটার হয়, তবে এ বি এর দৈর্ঘ্য হবে কত? এটা জানতে চেয়েছে, তাই তো? ভালো করে দেখ অঙ্কটা, ভালো অঙ্ক। ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে এ। দেখ ফার্স্টে কি বলেছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিই, হ্যাঁ না? এইখানটাতে একটা বৃত্ত আঁকি। মনে করো এটা একটা বৃত্ত হলো, হ্যাঁ না? তো এই বৃত্তর কেন্দ্র হবে কি? ও কেন্দ্রীয় একটা বৃত্ত হলো। আর এর কি বলছে না, বাইরে একটা বিন্দু আছে, হ্যাঁ না, বৃত্তের উপর অবস্থিত। এই যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ, হ্যাঁ না? তাহলে বহিস্থ একটা বিন্দু আমি এ নিলাম। মনে করো এখানে একটা এ বিন্দু আছে, যেটার নাম হচ্ছে এ বিন্দু, হয়েছে। দিয়ে কি বলেছে যে এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা হবে। স্পর্শকটা মনে করো এরকম জায়গা থেকে, এরকম স্পর্শকটা হলো, হ্যাঁ না? তাহলে এ থেকে স্পর্শকটা আঁকা হলো এখানে, এটা যেটা কোথায় না বি বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করছে, তাহলে বি বিন্দুতে এখানে স্পর্শ করলো। আর কি বলছে? বলছে স্পর্শ করে যদি ও বি 5 সেন্টিমিটার, তাহলে ও থেকে বি, মানে এটাকে যোগ করব, এটাকে যোগ করে দিলাম, হ্যাঁ, কেন্দ্র থেকে ও বি, এটা যোগ করলাম, এটা কত? 5 সেমি, এটা কত? 5 সেমি। আর কি দেওয়া আছে? ও থেকে এ 13 সেন্টিমিটার না, তাহলে ও এ কে যোগ করব, ও মানে তো এইটা, আর এ এইটা, তাহলে এটাকে যোগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, এটা কত? 13 বলছে, তাই না? এটা হচ্ছে 13 সেমি, 13 সেন্টিমিটার, ঠিক আছে। 13 সেন্টিমিটার হলে কিসের মানটা বার করতে বলেছে? এ বি। এ বি বলতে এই যে এ থেকে বি, এ বির দৈর্ঘ্যটা বার করতে বলছে। দেখ এখানে একটা, ভালো করে দেখ, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এরকম এরকম কি হয়? সমকোণী ত্রিভুজ হয় না? তো সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়, তাই তো? তাহলে এখানে 90 ডিগ্রি কোনটা হবে? দেখ 90 ডিগ্রি মানে যে স্পর্শক আর এই যে ব্যাসার্ধ যেখানে ছেদ করছে, মানে যেখানে মিলিত হয়েছে, এই জায়গাটাতে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ হবে। এখানেতে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে এটা কি হচ্ছে? অতিভুজ, 13 সেন্টিমিটার। এটাকে তুই ভূমি ধরতে পারিস, হ্যাঁ না? বা লম্ব, এটাকে যদি লম্বও ধরি আমি, এটাকে যদি ভূমি ধরি, যাই ধরি না কেন, তাহলে এটা 5 আছে, তাহলে একটা 13 একটা 5, তাহলে আমাকে আরেকটা মান বার করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি এ বির মানটাকে বার করতে পারবো। তাহলে এ বি একবারে করে দিচ্ছি, পিথাগোরাসের নিয়ম, হ্যাঁ না, পাইথাগোরাস। এ বি সমান কত হবে? √13 স্কোয়ার, তার মানে কি ও এ স্কোয়ার, লিখলাম না ও এ, হ্যাঁ, 13 স্কোয়ার মাইনাস কত হবে? 5 স্কোয়ার। এটা করলে এ বির মানটা কত বেরাচ্ছে? 13 স্কোয়ার √13 মানে 13 13 কত হয়? 169, হ্যাঁ, 169, 169 মাইনাস 5 স্কোয়ার কত হবে? 25। তাহলে এ বি ইজিক্যাল টু 5 থেকে 9 থেকে 5 4, 5 4 9, 2 আছে 6 দিতে 4, হ্যাঁ না, 4 দিতে 6, 144, √144 মানে কত? 12, তো 12 12 144। তাহলে এখান থেকে আমাদের এ বির মানটা কত বেরালো? এ বির মান হচ্ছে 12 সেমি। কত নাম্বার অপশানে আছে? অপশান নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা তোমরাও কমেন্টে জানাবে যদি না বুঝতে পারো কোনো অঙ্ক, যেগুলো করাচ্ছি আমি, দেখো তোমরাও বুঝতে পারবে। তারপরে 5-এর দাগ তো হয়ে গেল না, 4-এর দাগ হলো না, 5-এর দাগ, এটা 4 না 5 রে? 5 কোন? 4 তো হয়ে গেছিলো কস থিটার অঙ্কটা, 5-এর দাগ না, এটা 5-এর দাগেরটা হলো। তারপরে কি আছে? 6-এর দাগেরটা না, 6-এর দাগের অঙ্ক কি বলেছে? 5 গেল এইখান পর্যন্ত, 6 6, এইটা 6 না, যদি 30 34 35 36 37 38, এইটা এই যে যদি 30 34 35 36 37 38 39 তথ্যগুলি থেকে 35কে বাদ দেওয়া হয়,
তবে মধ্যমা বৃদ্ধি পাবে কত, তাই তো? মধ্যমা কত বৃদ্ধি পাবে? ভাগ্যশ্রী কোথায় গেল? পৃষ্ঠাটা উল্টা। দেখ তারপরটা দেখ, না আরেকটা আছে, ছয়টা। কত কত আছে বলতো সংখ্যাগুলো একটু? 30 না? 30, 34, 34, 35, 35, 36, 36, 37, 37, 38, 38, 39। 39। তো দেখ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, হ্যাঁ না, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর বলছে আগে মধ্যমাটাকে বার করব, হ্যাঁ না। তো এখানে যদি এখানে মধ্যমাটাকে বার করি তাহলে নির্ণয় মধ্যমা কী হবে? দেখ একটা কাজ, মধ্যমা বের করানোর নিয়মটা কীরকম, ছোট থেকে বড় আগে সাজাতে হবে, মানে মানের ঊর্ধ্বক্রমে আছে কিনা দেখতে হবে, তাই না? দেখ এখানে 30, 34, 35, 36, 37, তারপরে 38, তারপরে 39 অলরেডি সাজানোই আছে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে আর সাজানোর দরকার নেই, আমরা মধ্যমা বার করব। তাহলে এখান থেকে মধ্যমা কত হবে? মধ্যমা সমান, প্রথমে দেখে এখানে টার্মগুলো কটা টার্ম আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7, 7টা টার্ম। তাহলে 7 মানে টার্মকে এন ধরা হয়, হ্যাঁ, এনটা হচ্ছে টার্ম, তাহলে এন মানে এখানে কত বেরাচ্ছে? 7 বেরাচ্ছে। আর 7 একটা যুগ্ম না অযুগ্ম সংখ্যা? 7 হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। এবারে অযুগ্ম সংখ্যা যদি হয় তখন তার মানে যদি এনটা, হ্যাঁ, এনের মান যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র কি হবে? n প্লাস 1/2 তম পদ, তম পদ, ঠিক আছে। তাহলে এখানে এন কত বেরিয়েছে আমাদের? 7। এন কত বেরিয়েছে? 7 না? তাহলে 7 প্লাস 1/2 হবে, তাহলে কত হচ্ছে? 7 আর 1 কত? 8/2, কাটাকাটি কর, 2 4 8, তাহলে এখানে কত হচ্ছে? 4তম পদ, হ্যাঁ না। তাহলে 4তম পদটাই হচ্ছে আমাদের কি? মধ্যমা। তাহলে দেখ এখানে 1 2 3 4, 4তম পদ কত? 36। তাহলে এখানে মধ্যমা কত হবে? 36 হলো। তাহলে এখানে মধ্যমা কত বেরোলো? মধ্যমা কত বেরোলো? 36। এরপরে বলছে দেখ অঙ্কটা দেখি, এখানটাতে দেখ কি বলেছে, দেখ বলছে যে তথ্যগুলি থেকে 35কে বাদ দেওয়া হয়, তথ্যগুলি থেকে 35কে বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে, হ্যাঁ না। তাহলে 35কে বাদ দিয়ে দিব, মানে এই যে 35 যে আছে না এখানে, এই 35কে এখন বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে 35কে বাদ দিলে মধ্যমা কত দাঁড়াবে? দেখ তাহলে 35কে বাদ দিয়ে মধ্যমা, হ্যাঁ না, 35কে বাদ দিয়ে নির্ণেয় মধ্যমা। তাহলে 35কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখন সংখ্যা কটা হচ্ছে বল দেখি? 1 2, এটা বাদ, এটাকে আর গুনবো না, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে না? 6 একটা কি যুগ্ম সংখ্যা, হ্যাঁ না। তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হবে বল দেখি? 6 তো, তাহলে এখানে একবার কি হবে? n/2, হ্যাঁ না, প্লাস n/2 প্লাস 1, হ্যাঁ না, এত তম পদ, আর হচ্ছে নিচে বাই 2 হয়ে যাবে, ঠিক আছে, নিচে বাই 2 হবে। তাহলে দেখ n/2 মানে কত? এখানে 6/2 মানে 3তম পদ, তাহলে এখানে একবার হবে কত? 3তম পদ যুক্ত এরপরটা কত হবে? এটা 3 আর 1 4 হবে, n/2 মানে 3 আর প্লাস 1 মানে কত? 4, তাহলে 4তম পদ বাই কত হবে? 2 হবে। তাহলে এখানে সমান 3তম পদ এখানে কত? দেখ 1 2 3, এটা নয় কিন্তু, হ্যাঁ, 1 2 3 কত? 36, তাহলে 36 প্লাস আর 4তম পদ কত হবে? 37, তাহলে 37/2, তাহলে 36 আর 37কে যোগ করলে কত হচ্ছে? 36 দুগুণে 72 আর 1 73, 73/2, কাটাকাটি করে 2 3 6, 6 পর 7 1 দিতে 13, 2 6 12, হ্যাঁ না, 12 পর 13 1 দিতে 2 5 10, দশমিক দিলাম, 1 নিলাম, 0, 2 5 10, তাহলে 36 দশমিক কত হচ্ছে? 5 হচ্ছে। বলছে যদি 35কে বাদ দেওয়া হয়, হ্যাঁ না, তাহলে 35কে যদি বাদ দেওয়া হয় তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? তাহলে আগে মধ্যমা কত ছিল? 36 যখন 35 ধরা হয়েছিল, কিন্তু যখন 35কে বাদ দিয়ে দিলাম তখন আমাদের কত হচ্ছে? 36.5 হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাচ্ছে?
0.5 বৃদ্ধি পাচ্ছে না, বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে, মধ্যমা বৃদ্ধি পাবে সমান এই যে 36.5 মাইনাস কত হবে 36 সমান 0.5। বোঝা গেল? এরপরে হবে দুয়ের দাগের গুলো। হ্যাঁ, দুয়ের দাগের গুলো দেখ, এখানে যে দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করো, তাই না? দুয়ের দাগের বলছে শূন্যস্থান পূরণ করো। একের দাগের অঙ্কগুলো বুঝতে পারছো তো? তোমাদেরকে বলছি, আমার ইউটিউবের ছোট ছোট বন্ধুদেরকে বলছি, তোমরা বুঝতে পারছো তো? আর তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ, এই তো। আমাদের এত ভালো করে বুঝান আর বুঝতে না পারলে কি করে হবে? সেটাই। তিতাস বুঝতে পারছিস? একদম পুরো ঠিক আছে, দেখ দুই দাগের গুলো শূন্যস্থান পূরণ। হ্যাঁ, কি বলেছে দেখ, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3%, হ্যাঁ না, 2r/3% হার সরল সুদে সবৃদ্ধি মূল কত হবে, তাই তো? হবে 2p প্লাস ড্যাশ, এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে দেখ এখানে 2p টাকার, তাহলে আসল কত টাকা, এখানে 2p টাকা। তাহলে দুয়ের দাগের একেরটা, তাহলে এখানে আমরা আসল কত লিখব, আসল হচ্ছে 2p টাকা না, 2p টাকা। আর কি দিয়েছে দেখ, সময়টা দিয়েছে t/2 বছর, তাহলে এখানে সময় কত দিয়েছে, সময় হচ্ছে t/2 বছর, t/2 বছর সময়। আর কি দেওয়া আছে, বার্ষিক সুদের হারটাও দেওয়া আছে, বল 2r/3%, হ্যাঁ না, সরল সুদের হারে। তাহলে সুদের হারটা কত দেওয়া আছে, সুদের হার 2r/3%, এগুলো দেওয়া আছে। বলছে সুদে সরল সুদের সবৃদ্ধি মূল কত হবে। তো এখান থেকে দেখ আমরা সুদটাকে জানি কি আই, হ্যাঁ না, তাহলে আই সমান আমরা সূত্র জানি কি PTR/100, PTR/100। তাহলে এখানে সুদ আই সমান কত হবে, পি মানে আসল, আসল কত টাকা 2p টাকা, তাহলে এখানে কত লিখব 2p ইন্টু টাইম কত t/2, হ্যাঁ না, এখন টিটা লিখলাম, হ্যাঁ শুধু। আর আর এর মানটা কত 2r না, 2r নয় অ্যাকচুয়ালি 2r/3, হ্যাঁ, নিচে লিখবো দেখ আমরা কি জানি বাই 100 হয়, তাহলে 100 ইন্টু t/, কত ছিল 2 ছিল না, নিচে 2টাকে বসিয়ে দিলাম, এই যে t/2 হয়ে গেল। আর 2r/3 ছিল না, তাহলে বাই 3টা এখানে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে কাটাকাটি করতে পারি তো, কাটাকাটি করলে কত হবে, এই 2-এর সাথে একটা 2কে কাটলাম, হ্যাঁ না, এই 2-এর সাথে এখানে 2×5 10, 2 শূন্য 0 50 দিয়ে কাটলাম, তাহলে আই এত কাটবে না, দেখ এখানে উপরে আর কোনো সংখ্যা নাই, তাহলে উপরে কি থাকছে PTR, তাহলে গুণ করে দিলে PTRই হবে। তাহলে PTR এখানে 50 × 3 কত হবে, 3 × 5 = 15, 150। তাহলে আমাদের সুদটা কত বেরালো, 150, PTR/150 না। তাহলে এখান থেকে আমাদের সুদ বেরিয়ে গেল কত, PTR/150। আর এখানে আমাদেরকে কি বলেছিল, জানতে বলেছিল যে সবৃদ্ধি মূল কত হবে 2p প্লাস, দেখ সবৃদ্ধি মূল মানে কি আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ এইটা, তাহলে 2p প্লাস ড্যাশ, তাহলে 2p প্লাস এটা হবে, হ্যাঁ না, তাহলে কত হবে 2p প্লাস হচ্ছে PTR/150, এটা হয়ে যাবে আমাদের সবৃদ্ধি মূল। তাহলে সবৃদ্ধি মূল সমান হয়ে যাবে এটা 2p প্লাস PTR/150, তাহলে এই যে শূন্য স্থানে আমার এটা বসবে, তাই না, বুঝতে পেরেছিস? তারপরে নেক্সট অঙ্কটা পড়ো তো কি বলেছে দেখ, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে দুটি বীজ 1 হলে সমীকরণটি হবে ড্যাশ। কি বলছে যে একটি দ্বিঘাত সমীকরণে, তাই তো, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে সমীকরণটি হবে ড্যাশ। আচ্ছা, এই যে দুয়েরটা, তাই না, এই যে দুয়ের দাগেরটা, এটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে, হ্যাঁ না, সমীকরণটি হবে ড্যাশ। দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র মনে আছে তোদের, বলেছিলাম যে দুয়ের দাগের একটা, এটা দুয়ের অঙ্ক না, দুয়ের দাগের 2, দুটা বীজই দেখ আলফা আর বিটা হয় না, দুটো বীজ, সেই দুটো বীজ কত কত দিয়েছে, একটা আর একটাও 1, মানে দুটা বীজই 1 1, তাই তো।
তো দেখ সমীকরণ দ্বিঘাত সমীকরণ গঠনটা কীভাবে হবে না, সমীকরণ গঠন হয় কীভাবে, সমীকরণ হ্যাঁ না, সমীকরণ গঠনটা কীভাবে হবে দেখাচ্ছি। প্রথমে হয় কি এক্স স্কোয়ার, এখানে দ্বিঘাত সমীকরণ হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্রথমে হয় কি মাইনাস, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাসের পরে কি হয় বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, ঠিক আছে। তো তাহলে এক্স স্কোয়ার প্রথমে হবে মাইনাস, তারপরে হবে কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তারপরে হবে প্লাস, প্লাস হবে কি বীজদ্বয়ের গুণফল, কি হবে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, গুণফল সমান কি হবে 0, ঠিক আছে, সমান হবে 0। তাহলে এটা হচ্ছে সূত্র হ্যাঁ, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে কি 0। এবার এইখানে আমরা মানগুলোকে বসিয়ে দিব, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত 1 + 1 দুটা বীজ, তো তাহলে কত হবে 2 হবে, 2 ইন্টু এক্স কত হবে 2x হবে, তাহলে 2x হয়ে গেল এটা। এবার কি আছে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, বীজদ্বয়ের গুণফল 1 1 কে 1 হবে, 1 সমান কি হবে 0 হবে, হয়ে গেল সমীকরণ গঠন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, সোজা অঙ্কটা বুঝতে পেরেছিস, তোমরা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তোরা যখন বুঝতে পারছিস নিশ্চয়ই তারাও বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে কতটা হবে 3-এরটা, 3-এর দাগ, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, চলো নেক্সট 3-এর দাগের অঙ্ক। 3 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে, তাই তো, এই অঙ্কটা না। আচ্ছা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা দেওয়া আছে হ্যাঁ না, কি দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কত দেওয়া আছে p/2। কারেন্ট চলে গেল, একটু বন্ধ করছি, কারেন্টটা চলে গেছে, বন্ধ। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান p/2, আর কি বার করতে বলেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাই না। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস দেওয়া আছে, প্লাস তো সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান কত বার করতে বলেছে, তাই না, মাইনাস আছে তো, মাইনাস আছে তো, তাহলে যে মাইনাস আছে এখানে মাইনাস, এটার মাইনাস আছে হ্যাঁ না, এটা মাইনাস আছে। তাহলে দেখ cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি কি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, ঠিক না, মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এই দেখ এই যে স্কোয়ার, এই স্কোয়ার 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে না, হ্যাঁ, আবার এই 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখ এই পুরোটাকে যদি আমরা a ধরি, এই যে এই পুরোটাকে যদি a ধরি আর পুরোটাকে যদি আমরা b ধরি, তাই না, তাহলে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে কি লিখবো, সমান এখানে একবার লিখবো, তাহলে a এখানে পুরো cos স্কোয়ার থিটা প্লাস একবার কি হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এটা গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, হয়েছে। তাহলে দেখ এবারে কি জানি আমরা সাইন স্কোয়ার থিটা, এই যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, এর মান তো 1 ইন্টু এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান তো দেওয়াই আছে কত p/2, এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত p/2, তাহলে এখানে আমরা কত লিখবো p/2, তাহলে 1 এর সাথে p/2 কে গুণ করলে কত হবে p/2ই হবে, তাহলে এটাই হয়ে গেল কি অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছিস, ঠিক আছে। তারপরে 4 নম্বর, 4-এর দাগ, 4-এর দাগের অঙ্কটা কি বলেছে,
চারের দাগের অঙ্কটা কোথায় গেল? এই যে 4 না, কি বলেছে 4 দাগের অঙ্ক? একটি বৃত্তের অন্তস্থ বিন্দু, তাই তো, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে ড্যাশ। তাহলে দেখ একটি বৃত্তের অন্তস্থ বিন্দু বলেছে, তার মানে এরকম যদি একটা বৃত্ত হয়, তাই না, বৃত্ত তার অন্তস্থ যে কোনো একটা জায়গাতে আমি বিন্দু নিলাম, তো এখান থেকে কি স্পর্শক আঁকতে বলেছে, তাই তো, কটা হবে স্পর্শক? এখান থেকে স্পর্শক আঁকা যায়? কোন দিকে আঁকবো? এ তো ছেদ হয়ে যাবে। তো স্পর্শক সবসময় কি হয়, জাস্ট পরিধিকে স্পর্শ করে বেরিয়ে যাবে, ছেদ তো করবে না। তাহলে এখানে তো ছেদ হয়ে যাচ্ছে, তাই না? অন্তস্থ কোনো বিন্দু থেকে কিন্তু বৃত্তের মধ্যে আমরা স্পর্শক আঁকতে পারবো না, তাই তো। তাই এই ক্ষেত্রে কি বলবো আমরা? কি হলো? কারেন্ট চলে গেছিল না? আচ্ছা আচ্ছা, তাহলে দেখ এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা স্পর্শক আঁকতে পারবো না, তাহলে এখানে স্পর্শকের সংখ্যা কটা হবে? 0 হবে। তাহলে কোনো আঁকতেই পারবো না, হ্যাঁ না, তাহলে 0 স্পর্শক আঁকা যাবে না, মনে রাখবি এটা। হ্যাঁ, তারপরে 4 নম্বর হয়ে গেল 5-এর দাগ। 5-এর দাগ বইটা দে। 5-এর দাগটা কি বলেছে? 5-এর দাগ এখানে আছে। 5-এর দাগ বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ড্যাশ, তাই তো। তাহলে দুটি নিরেট গোলক আছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে দেখ প্রথম গোলক, দ্বিতীয় গোলক। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি জানি আমরা? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তো এটাকে ধরলাম প্রথমটার ক্ষেত্রে R1 ধরলাম, ব্যাসার্ধ তার কিউব দিলাম, ঠিক আছে। এটা এর অনুপাত কত? আর দ্বিতীয়টা কত হবে? 4/3 পাই, এটা R2 কিউব হবে, এটা R2 কিউব দিলাম। তাহলে দেখ উভয় পাশ থেকে 4/3 কেটে যাবে, পাই কাটবে, হ্যাঁ না। তাহলে এখানে কত থাকছে না? R1 এর কিউব ইস টু কত থাকছে? R2 কিউব, এটা। আর এই আয়তনের অনুপাতটা বইতে কত দেওয়া আছে? 1:27, দেখলে 1:27 তো, হ্যাঁ 1:27। তাহলে আমরা বলতে পারি কি যে R1 তার কিউব বাই R2 তার কিউব, এটা সমান 1/27, ঠিক না? 1/27। তাহলে এখান থেকে আমরা R1 বাই R2 এর হোল কিউব লিখতে পারি, এটাকে সমান কত হবে? 1/27 হবে। তাহলে এখান থেকে দেখ R1 বাই R2 সমান, এখান থেকে কিউব তুলে দিলে এখানে কিউব রুট হবে, কিউব রুট করলে কত হবে? 1-এর কিউব রুট করলে 1 হবে, আর 27 মানে কত? 3, 3-এর কিউব, হ্যাঁ না, 3 3 9 3 27, 27-এর কিউব রুট হচ্ছে 3। তাহলে এখানে R1 এর মান কত? 1, R2-র মান কত? 3, তাই তো। ঠিক আছে, এখানটাতে করি। হ্যাঁ, এবার এখানে কি বলেছে দেখ, কিটা বার করতে বলেছে? বক্রতল না ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো গোলকের ক্ষেত্রে কি হয়, বক্রতল বলুক বা সমগ্রতল বলুক, ও সূত্র কিন্তু একটাই, 4πr², 4πr², হ্যাঁ না। তাহলে দেখ এখানে বক্রতলের লিখেই দেই, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কার? গোলকের। এখানে লিখে দিলাম গোলকের, নাহলে বলবি কার। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমরা জানি। তাহলে 4πr², তাহলে 4πr মানে প্রথমটার ক্ষেত্রে কি R1² ইস টু দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? 4πr2², এইটা। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে থাকলো কত? R1² ইস টু R2², তাই তো। R1² ইস টু R2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা R1 এর মান কত জানি? R1 এর মান হচ্ছে কত? 1। তাহলে এটা কত হবে? 1² ইস টু R2-র মান কত? 3। তাহলে এটা কত হবে? 3²। এটা 1 স্কোয়ার করলে আর 3 3 9, তাহলে এটা হয়ে গেল কত? 1:9, 1:9। এটা বেরিয়ে গেল আমাদের কি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতগুলোকে, হ্যাঁ না, 1:9। বুঝতে পারলি? ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কারেন্ট চলে গেছে তো, লাইটটা একটু খালি ফোকাসটা এরকম করবি তো, হালকা। ঠিক আছে, 5-এর দাগটা হয়ে গেল। হ্যাঁ, আর আছে এখানে 6 দাগেরটা। তো 6 দাগেরটা কি বলেছে দেখ, গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার একক মাপক, তাই তো। এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে। এগুলো সবই কিন্তু কেন্দ্রীয় হয়, গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে।
ছয় দাগেরটা মুখে মুখে বলে দিলাম। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা করার কিছু নাই তো, এটা বইয়ে লেখাই আছে, এখানে লিখে দিচ্ছিলাম কেন্দ্রীয়, কেন্দ্রীয়, হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে।